কেন বাড়াচ্ছে, কেন বেশি হইতেছে, কি কারণটা কি? আমরা তো গরিব মানুষ, কিনা খাইতে পারি না। আমরা কি করবো, ইন্ডিয়ার ফেল নেই। সরকার যদি নিয়ন্ত্রণ না করে এই বাজার জীবন ঠিক হবে না। সেঞ্চুরির পথে পেঁয়াজ, লাগামহীন মরিচের দামও। দৈনিক 25 কোটি টাকা লোপাট অসাধু চক্রের। ভারতীয় বাজারের প্রভাব দেখছেন বাণিজ্যমন্ত্রী। স্থানীয় নির্বাচনে বিদ্রোহীদের মনোনয়ন দেবে না আওয়ামী লীগ, জামাত জোট বা ফ্রন্ট নয়, একলা চলো নীতিতে এগোতে চায় বিএনপি তৃণমূল। প্রতারণার অভিযোগে আরজে নীরব গ্রেপ্তার। মুহিবুল্লাহ হত্যার কারণ খুঁজতে কক্সবাজার গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। 7 মাস পর করোনায় মৃত্যুর পরিসংখ্যান নামল 10-এর নিচে। শনাক্তের হারও 3-এর কম। শূন্যে আনতে স্বাস্থ্যবিধি উপেক্ষা না করার আহ্বান। দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজ। 10 মাসেই দ্বিতীয় টিউবের খনন শেষ। 2022-এ খুলে দেওয়ার পরিকল্পনা কর্তৃপক্ষের। আফগানে জুম্মার নামাজের সময় বিস্ফোরণে নিহত অর্ধশত, আহত শতাধিক। শান্তিতে নোবেল ফিলিপিনের সাংবাদিক মারিয়া ও রাশিয়ার দিমিত্রি। এবং বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ওমানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। প্রতিপক্ষ দুর্বল হলেও পারফরম্যান্স পরখ করছেন ডোমিঙ্গো। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি সজল দাস। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2 সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ পেঁয়াজের দাম। এতে প্রতিদিন প্রায় 25 কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে ক্রেতার পকেট থেকে, যে টাকা যাচ্ছে পেঁয়াজের মজুতদারদের পকেটে। শুধু তাই নয়, আদা, রসুন, তেল, চিনি, সবজি কিংবা মুরগি সবকিছুতেই পকেট কাটা যাচ্ছে সাধারণ ভোক্তাদের। আর নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে শুধু হতাশ নয়, ক্ষুব্ধ ক্রেতারা। চট্টগ্রাম ও কুষ্টিয়া প্রতিনিধিকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্ট। রাজধানীতে খুব একটা চোখে পড়ে না খোলা সয়াবিন বিক্রি। তবে পণ্যটির দাম যখন 155 টাকা কেজি, তখন নিম্ন আয়ের মানুষদের কেজি নয়, পণ্যটি কিনতে হচ্ছে গ্রাম হিসেবে। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, কিনা খাইতে পারি না। সরকার যদি নিয়ন্ত্রণ না করে এই বাজার জীবন ঠিক হবে না। চিনির সর্বোচ্চ দাম 74 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে কে শুনে কার কথা? সাদা চিনি এখনো বিক্রি হচ্ছে 80 টাকার উপরে, আর ব্রাউন চিনি 90 টাকা কেজি। সরকারি সংস্থাগুলোর চোখের সামনেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ। ঢাকার খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ 80 টাকা কেজি। 2 সপ্তাহ আগেও যা ছিল 40 থেকে 45 টাকা। বছরে 30 লাখ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির হিসেবে প্রতিদিন প্রায় 82 লাখ কেজি বিক্রি হয় সারা দেশে। 30 টাকা দাম বাড়ায় ক্রেতার পকেট থেকে বাড়তি খরচ হচ্ছে প্রায় 25 কোটি টাকা। শুধু তাই নয়, আমদানি করা আদা কেজিতে 60 টাকা, আর রসুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। আমরা কি করবো, ইন্ডিয়ার ফেল নেই, বাড়াই দিছে না। গরিব যারা আছে তাদের জন্য এই বাজারে হিসাব করতে গেলে কিছুই কেনা যাচ্ছে না। সিন্ডিকেটের মাধ্যমে এটাকে বাড়ানো হয়। তবে ঢাকার তুলনায় কিছুটা কম চট্টগ্রামের খাতুনগঞ্জে। আমদানি করা পেঁয়াজ পাইকারি 45 টাকা, আর খুচরা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। পেঁয়াজ গত সপ্তাহে কিনছি 30, 40, 42 টাকা, এখন 60 টাকা করে কিনতেছি। ঢাকার বাজারে প্রায় সব সবজির দামই এখন 70 থেকে 80 টাকা কেজি। কাঁচামরিচের দাম ঠেকেছে 200 টাকায়। ঢাকার পাশাপাশি কুষ্টিয়ার বাজারগুলোতেও বেড়েছে সবজির দাম। সবকিছু সবজি বর্তমান দাম বেশি ভাই, কি আর বলবো। কেন বাড়াচ্ছে, কেন বেশি হইতেছে, কি কারণটা কি? অস্বস্তি ছড়াচ্ছে মুরগির দামেও। সোনালী মুরগি এ সপ্তাহেও কেজিতে বেড়েছে 30 টাকা। দাম বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে। 30 টাকা বাড়ছে, আমাদের বর্তমানে কিনা পড়তেছে 300 টাকা, আমরা 310 টাকা বিক্রি করতেছি। আর ব্রয়লারের প্রায় 40 টাকা হয়েছে। তবে ঢাকা সহ প্রায় সব জেলায় কিছুটা কমেছে অতি প্রয়োজনীয় চালের দাম। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রংপুর নগরীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই কথা জানান। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, যার জন্য এখানেও বেড়েছে। লবণ চিনি থেকে শুরু করে সব দাম বেড়েছে। লবণ চিনি থেকে দাম বেড়েছে। চিনিও আমাদের 75-80% চিনি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তেল 90% ইম্পোর্ট করতে হয়। যেখানে ইম্পোর্ট সেখানেই দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমাদের দেশেও বেড়েছে। একসময় 200 টাকা হয়েছিল, আবার বাইরে কমে গেছে, আমাদের এখানে কমে গেছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিদ্রোহীকে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। যারা বিদ্রোহী প্রার্থী হবেন ভবিষ্যতে কোনো পদ পদবিও পাবেন না তারা। দলের শৃঙ্খলার বিষয়ে দলীয় প্রধান অত্যন্ত কঠোর বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মোল্লার রিপোর্ট। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে আওয়ামী লীগের টানা 3 দিনের মনোনয়ন বোর্ডের সভা। 848টি ইউনিয়নে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 4458 জন, যেখানে এক পদের বিপরীতে দলীয় মনোনয়ন কিনেছেন অন্তত 5 জন। কেন্দ্রীয় নেতারা বলছেন, স্থানীয় পর্যায়ের মনোনয়নের ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সাথে কোনো বিদ্রোহীদের জন্য থাকছে না দলীয় মনোনয়নের সুযোগ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি সবসময় নারী নেতৃত্বের বিকাশ ঘটানোর ব্যাপারে অনেক আন্তরিক। যে কোনো নির্বাচনে যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে তার যেমন ভবিষ্যতে আর কোনো মনোনয়ন পাবে না, এক দলের গুরুত্বপূর্ণ পদ পদবি সে আর পাবে না। আর এই বিদ্রোহী প্রার্থীকে যারা সহায়তা করছে, এরকম যদি সংগঠনের কোনো দায়িত্বশীল ব্যক্তি করে থাকে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তাদেরকে শোকজ করে তাদের সেই অপরাধ অনুযায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি দ্বাদশ জাতীয় নির্বাচন এবং আগামী বছর সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। আমরা সারা বছর এবং সব সময় যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত, সেটা স্থানীয় সরকার হোক বা জাতীয় নির্বাচন হোক। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, 8টা টিম গঠিত হয়েছে, টিমগুলি আবার সাব টিম গঠন করেছে এবং আমরা কাজ শুরু করেছি। এবং তারই অংশ হিসাবে সেদিন রাজবাড়িতে আমি বর্ধিত সভা করে এসেছি, অন্যান্য এলাকাতে একইভাবে সভা হচ্ছে এবং আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমরা যদি কোভিড পরিস্থিতি ভালো থাকে এখন যেমন আছে, তাহলে আমরা সম্মেলনগুলি কাজ করব। জাতীয় নির্বাচনের পূর্বে দলকে শৃঙ্খলাবদ্ধ করে সব পর্যায়ের কমিটি শেষ করতে চায় আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। জোট কিংবা ফ্রন্ট নয়, এবার একলা চলো নীতিতেই এগোতে চায় বিএনপি। স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সঙ্গে থাকার পক্ষে নন দলের অধিকাংশ নেতা। বিশেষ করে দলটির মুক্তিযোদ্ধাদের পরামর্শ 20 দলীয় জোট শরিক জামায়াতের সাথে সব সম্পর্ক ছিন্ন করার। জামায়াতের সঙ্গে এক মঞ্চে আন্দোলন কিংবা নির্বাচনে যেতেও রাজি নন বিএনপির অনেক নেতাই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও তারা দাবি জানিয়েছেন জামায়াত নিয়ে দলের অবস্থান পরিষ্কার করার। মারুফা রহমানের প্রতিবেদনে বিস্তারিত। একদিকে 20 দলীয় জোট, অন্যদিকে 2018 সালের নির্বাচনের আগে গড়ে তোলা ঐক্যফ্রন্ট। দীর্ঘদিন ধরেই কোনো সাংগঠনিক তৎপরতা নেই এই দুই জোটের। তাই নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি যখন এক দফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখন আলোচনায় এসেছে এবার কি তবে একলা চলো নীতির পথে হাঁটছে দলটি। আন্দোলনের কৌশল ঠিক করতে সম্প্রতি শেষ হওয়া সিরিজ বৈঠকে হাইকমান্ডের কাছে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত জামায়াতের সঙ্গত্যাগের জোর দাবি জানিয়েছেন বিএনপির বিভিন্ন সারির নেতারা। তারা বলেছেন, জামায়াত বিএনপির সহায়ক নয়, বরং বোঝা। দেশীয় বিদেশিদের কাছে প্রশ্নবিদ্ধ ওই দলটি বিএনপির এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। আন্তর্জাতিকভাবে ক্ষতি হয়েছে, দ্যাট ইজ ট্রু। কিছু আন্তর্জাতিক লেভেলে, এবং শেখ হাসিনা ভেরি স্মার্ট, এবং সে বোঝাতে সক্ষম হয়েছে যে অ্যান্টি লিবারেশন ফোর্সরা বিএনপির সাথে আছে, যদিও বিএনপির মেজরিটি আমাদের সঙ্গে থাকবে আমরা চাই না। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরেও দলটির সাথে সুসম্পর্ক বজায় রেখেই চলেছে বিএনপি। তবে 20 দলীয় জোটের কার্যক্রমে দিন দিন নীরব দর্শক হতে থাকা জামায়াত ইসলামের দায়ভার বহন করতে রাজি নন বিএনপির মুক্তিযোদ্ধারা। জামায়াতের সাথে এক মঞ্চে থেকে আন্দোলন করার ব্যাপারে আমিও কমফোর্টেবল না। সুতরাং বিশেষ করে তরুণ সমাজের কাছ থেকে একটা দাবি আসছে, এবং বিশেষ করে বিদেশি কিছু শক্তি তারাও বোঝাবার চেষ্টা করছে যে জামাতকে ছাড়াই যাতে আন্দোলনে যায়। এ ব্যাপারে শীঘ্রই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ একটি সিদ্ধান্ত দেবেন। দলটির নেতারা বলছেন, তাদের সঙ্গে জামায়াত থাকায় তাদের গায়ে লেগেছে যুদ্ধাপরাধীর তকমা। তাই সামনের দিনগুলোতে জামায়াত ছাড়াই এগিয়ে যাওয়ার পরামর্শ তাদের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের সঙ্গে 2 পর্বে সিরিজ বৈঠক করেছে বিএনপি। এবার পেশাজীবী সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করল দলের হাইকমান্ড।
দুদিনের এই বৈঠকের প্রথমটি শেষ হলো শুক্রবার রাতে। শনিবার বিকেলে আবার বসবে এই সভা। প্রথম দিন শুক্রবার আইনজীবী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ 20 পেশাজীবী সংগঠনের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছে বিএনপি। টানা দুদিন অন্তত 32টি পেশাজীবী সংগঠনের নেতা প্রতিনিধিরা এই মত বিনিময়ে অংশ নেবেন। দলের বিভিন্ন নেতা অনানুষ্ঠানিকভাবে জানান, নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং সমসাময়িক রাজনীতি নিয়েও আলোচনার কথা। শনিবারের বৈঠক শেষে দলের মহাসচিব বিস্তারিত জানাবেন। বিএনপি তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে, আর আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। এক ভিডিও বার্তায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযোগের ব্যাপারেও আলোচনা হয়েছে। আজকে কিছু কিছু জায়গা যারা অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে, তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে, তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে যারা আজকে অনিয়ম করে প্রার্থী তালিকা পাঠাচ্ছেন। ই কমার্সে প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার হলেন কিউকম এর হেড অফ সেলস আরজে নীরব। তেজগাঁও থানার প্রতারণার এক মামলায় শুক্রবার রাজধানীর আদাবর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে 1 ডজনেরও বেশি ই কমার্স প্রতিষ্ঠানের প্রায় 35 জনকে গ্রেপ্তার করা হলো। এদিকে রংপুরে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানালেন, ই কমার্সের কেউ প্রতারিত হলে তার দায় গ্রাহকদেরই নিতে হবে। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ইভেলি, ই অরেঞ্জ, কিউকম কিংবা নিরাপদ.com দেশে বাহারি নামের এই প্রতিষ্ঠানগুলো ই বাণিজ্যে নামলেও নিরাপত্তা দিতে পারেনি গ্রাহক অর্থের। আলাদিনের প্রদীপ, বুম বুম, ধামাকা শপিং, এমন প্রায় 30টি প্রতিষ্ঠান গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা হাতিয়েছে ধামাকা স্টাইলে। শুক্রবার আদাবর থেকে প্রতারণার মামলায় গ্রেফতার হন কিউকমের হেড অফ সেলস আরজে নীরব। এর আগে গত রোববার প্রতিষ্ঠানটির সিইও রিপুন মিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত 26টি ই কমার্স প্রতিষ্ঠানের 35 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুরে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতারণায় অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের বাইরেও দেশে অসংখ্য ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। দেশে 20,000 ই কমার্স আছে, 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। মন্ত্রী জানান, এসব ই কমার্সের নামে প্রতারণার দায় সরকার নেবে না। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর প্রতারণায় 2018 সাল থেকে গত জুন পর্যন্ত সারা দেশে 13,000-এরও বেশি অভিযোগ জমা পড়েছে। এরপর ই অরেঞ্জ ও ইভালির প্রতারণার দায়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের আটকের মধ্য দিয়ে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছান তারা। পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় কাদের প্ররোচনা তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে সরকার। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। গেল 29 সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের নানা আলোচনার মধ্যে কেন এই হত্যাকাণ্ড এবং কারা জড়িত সেসব খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহিবুল্লাহ হত্যার পর বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকেও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করা হয়েছে। এমন অবস্থায় রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি দেখতে কক্সবাজারে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধি দল। পররাষ্ট্র সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছায়। আমি তো এনটিএফ যেটা আছে, ন্যাশনাল টাস্ক ফোর্স অন রোহিঙ্গা, সেটার চেয়ার। তো সেই হিসাবে আমাদের কথা ছিল যে এখানে একটা এনটিএফ এর মিটিং করা হবে। তো সেইটার করার আগে দিয়ে আমি নিজে এসে একটু সরজমিনে দেখে যাই, প্লাস রিসেন্ট সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার আলোকেও একটু গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্টেরও একটু দরকার আছে। সফরকালে উখিয়ার টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। পররাষ্ট্র সচিব জানান, নোয়াখালীর ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার চুক্তি সম্পাদনের আগে সার্বিক পরিস্থিতি দেখতে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন তারা। আমাদের ফরেন মিনিস্ট্রিতেও নতুন একটা টিম কাজ করছে এটা নিয়ে।
তো সবাইকে নিয়ে আমরা একটু ওখানকার লোকাল সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চাই একটু। এখন এদের সাথে কথাবার্তা বলে যাওয়ার আগে হয়তো কিছুটা বোঝা যাবে, বাট এখন তো ইনভেস্টিগেশন চলছে। এখন প্রতিনিধি দলে আছেন পশ্চিম ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের মহাসচিব ফায়াজ মুর্শিদ কাজী, পররাষ্ট্র সচিব দপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী সচিব মোহাম্মদ সোয়াইবুল ইসলাম তরফদার। শনিবার বিকেল 4টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রতিনিধি দলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। 7 মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা নামল 10-এর নিচে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে 7 জন, আর শনাক্ত হয়েছেন 645 জন। এর আগে গত 11 মার্চ 6 জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন করোনা মৃত্যুর ও শনাক্ত সংখ্যা এখনো শূন্যের কোটায় না নামায় বিষয়টি এখনো স্বস্তিদায়ক নয়, বরং কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। আরেফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছরের 11 মার্চ দেশে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল 6। এমন স্বস্তির খবর স্বাস্থ্য অধিদপ্তর জানানোর পরেই স্বাভাবিক হয়ে ওঠে জনজীবন। কিন্তু এর পরদিনই মৃত্যুর সংখ্যা হয় 13। ঠিক এর 20 দিন পর এপ্রিল মাসের শুরুতে দেশে করোনায় মারা যায় 50 জন। অবস্থার ক্রমাগত অবনতি হওয়ায় 5 এপ্রিল থেকে এক সপ্তাহ লকডাউন ঘোষণা করে সরকার, যা অব্যাহত থাকে আগস্ট মাস অবধি। দীর্ঘ 5 মাস দেশে হাসপাতালে ছিল মানুষের উপচে পড়া ভিড়। শয্যা না পেয়ে অনেকের রাস্তায় মৃত্যু হয়। স্বজনহারা মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে দেশের আকাশ। গ্রাফের শীর্ষে উঠে একদিনের মৃত্যু 264 জন। ভয়াবহ সেই সময় কাটিয়ে প্রায় 2 মাস ধরে আবারও দেশে করোনা শনাক্ত ও মৃত্যুর সংখ্যা কমতির দিকে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় গেল 24 ঘন্টায় করোনা মারা গেছে 7 জন, শনাক্ত সংখ্যা কমে 645-এ। বিশেষজ্ঞরা বলছেন এখনো পুরোপুরি স্বস্তি অনুভব করার সময় আসেনি। পুরোপুরি নির্ভয় থাকার কোনো কারণ নাই, কারণ এই সংখ্যাটা যে কোনো সময় আবার বাউন্স ব্যাক করতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে যে এটা একদম সংখ্যাটা নিচে নেমে এসে আবার হঠাৎ করে এটা জাম্প করে। এখনো পৃথিবীর থেকে করোনা নির্মূল হয়নি, আমাদের দেশ থেকেও নির্মূল হয়নি, এবং প্রতিবেশী দেশে আগামী কয়েক সপ্তাহের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে একটি তৃতীয় ঢেউ তৈরি হওয়ার মতো আশঙ্কা রয়েছে। সে সময় অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। দুই বিশ্লেষক বলছেন স্বাভাবিক হয়ে ওঠা জনজীবনে মানুষ মাস্ক পরা বন্ধ করলে আবারও ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশ। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা। 24 ঘন্টার মধ্যে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজা করার অনুমতি না দিলে ঢাকা সহ সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন করার ঘোষণা দিয়েছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। এছাড়াও সব পূজা মন্দিরে কালো পতাকা প্রদর্শন ও সেই সাথে গণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে কমিটি। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন 26 আগস্ট বিগত বছরের মতো পূজা উদযাপনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কাছে লিখিত অনুমতি চাইলে 1 মাস পরও কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি। 29 সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অনুমতি দিলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতা ও বাধা দিচ্ছে। 2007 সাল থেকে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর সহ আশেপাশের এলাকার বাসিন্দাগণ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছে উল্লেখ করে তারা বলেন এসব এলাকার প্রায় 60,000 হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির নেই। এজন্য এই মাঠেই গেল 14 বছর ধরে তারা এই আয়োজন করে আসছে। প্রায় 60,000 হিন্দু আদিবাসীর জন্য কোনো মন্দির না থাকায় কলাবাগান ক্রীড়াচক্র মাঠেই বিগত 14 বছর ধরে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছি। মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকা সত্ত্বেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অসহযোগিতা ও বাধার কারণে আমরা পূজা করতে পারছি না। বাগেরহাটে করোনাকালে বাল্য বিবাহের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। জেলা প্রশাসন বলছে 9 উপজেলার 3,202 শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার। এজন্য দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, আয় কমে যাওয়া ও নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।
করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ ঠেকাতে নীতি নির্ধারকদের সুস্পষ্ট ও সমন্বিত পরিকল্পনা নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শেখ আহসানুল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাল্যবিয়ে মুক্ত বাগেরহাট জেলায় করোনাকালে আশঙ্কাজনক হারে বেড়েছে বাল্যবিয়ে। এখানকার ৯ উপজেলার ৩,০০০-এরও বেশি শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে। করোনাকালে সংক্রমণ আর মৃত্যুর থাবায় জনজীবনে এসেছে বড় পরিবর্তন। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, আয় কমে যাওয়া ও নিরাপত্তাহীনতার কারণেই অনেক অভিভাবক কন্যা সন্তানের তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ক্লাসে আর ফিরে আসেনি অনেকে। 2-3 জন আসে আর বাকিজন আসে না। আমার বাবা আমাকে অনেক পড়ালেখা চালানো চাইছিল, কিন্তু পারিনি। এর জন্য আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। মোট 55 জন ছাত্রীর বিবাহ হয়েছে। নীতি নির্ধারণী পর্যায় থেকে জরুরি পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বাল্যবিবাহ নিয়ে সংকট আরও ঘনীভূত হবে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। বাল্যবিবাহ যেটি আমরা কোভিড-19 প্রথম আগে আমরা কমাতে চেষ্টা করছিলাম, সেটির একটা বিরাট বিস্ফোরণ দেখা যাচ্ছে। জনপ্রতিনিধিদের এখানে ভূমিকাটা একটু উদাসীন তারা এসব বিষয়ে। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন এই জেলায় বাল্যবিবাহ রোধে নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে। 109 থেকে ফোন আসে এই বাল্যবিবাহ নিরোধে বা শিশু নারী নির্যাতন বন্ধের জন্য। অনেক সময় আমরা সেখান থেকেই কল পেয়ে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ম্যানেজিং কমিটি সবার সাথে আমরা মিটিং করছি পর্যায়ক্রমে, যে তারা যেন এই যে বাচ্চারা মেয়েরা স্কুলে আসছে না তাদের খোঁজখবর নিয়ে তাদের স্কুলমুখী করানো হয়। করোনাকালে বাল্যবিবাহের লাগাম ধরে না রাখতে পারলে সামনের দিনে তা সত্যিকার অর্থেই সংকটাপন্ন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন বহু। শুক্রবার জুম্মার নামাজের সময় হামলার ঘটনা ঘটে। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এটি সবচেয়ে বড় রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটল। মাসুদ রানার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শুক্রবার জুম্মার নামাজ পড়তে এসে আত্মঘাতী বোমা হামলায় লাশ হতে হলো শতাধিক মুসল্লিকে। হামলায় বহু মানুষ আহত হয়েছেন। অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের নিয়ে ছুটছেন উদ্ধারকারীরা। জুমার নামাজের জন্য প্রস্তুত হচ্ছিলেন সবাই, তখনই বিস্ফোরণের শব্দ শুনলাম। এত মানুষের লাশ আমি এত কাছ থেকে দেখেছি। এমনিতে চিকিৎসা সংকটে ধুঁকছে আফগান হাসপাতালগুলো। বিস্ফোরণে এতগুলো মানুষের চিকিৎসা সেবা নিয়ে হিমশিম অবস্থা চিকিৎসকদের। আহতদের স্বজনের কান্নায় ভারী হয়ে উঠছে হাসপাতালের পরিবেশ। তাৎক্ষণিকভাবে এই হামলার দায়ভার কেউ স্বীকার না করলেও সম্প্রতি তালেবানের প্রতিদ্বন্দ্বী আইএস এ ধরনের বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে। আফগানিস্তানে একের পর এক এমন বোমা হামলা দেশটির নতুন তালেবান শাসকদের সামনে নিরাপত্তার নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। এবছর যৌথভাবে শান্তিতে নোবেল জিতলেন ফিলিপাইন বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মোরাতোভ। কমিটির পক্ষ থেকে বলা হয়, গণতন্ত্র ও দীর্ঘমেয়াদী শান্তির পূর্ব শর্ত হিসেবে যাকে ধরা হয় সেই মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য 2021 সালের নোবেল পুরস্কার উঠেছে এই দুজনের হাতে। বিস্তারিত মাসুদ রানার আরও একটি ডেস্ক রিপোর্টে। বিশ্ব সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতায় মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন সংকটকাল পার করছে, ঠিক এমন সময় মত প্রকাশের স্বাধীনতার জন্য দুঃসাহসিক লড়াইয়ের স্বীকৃতি স্বরূপ দুই সাংবাদিক পেল নোবেলের শান্তি পুরস্কার। তারা হলেন ফিলিপিন্সের মারিয়া রেসা ও রাশিয়ার দিমিত্রি মুরাতভ। নোবেল কমিটি এ যুগলকে সব সাংবাদিকের প্রতিনিধি হিসেবে অভিহিত করেছেন। মারিয়া রেসা রেপলার নামে একটি সংবাদ সাইটের সহ-প্রতিষ্ঠাতা। তিনি বাক স্বাধীনতার আদর্শ সমুন্নত রেখে যেভাবে তার নিজের দেশ ফিলিপিন্সের ক্ষমতা অপব্যবহার, সহিংসতা এবং ক্রমবর্ধমান কর্তৃত্বপরায়ণতার খবর প্রকাশ করেছেন, যার জন্য তার প্রশংসা করা হয়েছে। শান্তিতে নোবেল পাওয়ার পর রেসা তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই পুরস্কার অবাক করার বিষয়, তবে মনে রাখতে হবে তথ্য ছাড়া কিছুই সম্ভব নয়। তথ্যবিহীন বিশ্বের অর্থ সত্য ছাড়া আস্থাবিহীন পৃথিবী।
doing those stories. মুরাতফ নিরপেক্ষ সংবাদপত্র নেভাজা গিয়েটার সহ প্রতিষ্ঠাতা এবং 24 বছর ধরে পত্রিকাটির প্রধান সম্পাদক। নোবেল কমিটি বলছে যে রাশিয়ার গণমাধ্যমে চ্যালেঞ্জিং হয়ে ওঠা পরিবেশেও মুরাতফ কয়েক দশক ধরে বাক স্বাধীনতা সমুন্নত রাখতে লড়াই করে গেছেন। মুরাতফ জানিয়েছেন তার সাহসী প্রতিক্রিয়া। 1935 সালে জার্মান সাংবাদিক কার্ল ভন শান্তিতে নোবেল পান। এরপর এই প্রথম শান্তিতে নোবেল পেলেন কোন সাংবাদিক। নোবেল কমিটি তার বিবৃতিতে বলেছেন, তথ্যভিত্তিক সাংবাদিকতায় ক্ষমতার অপব্যবহার, মিথ্যা প্রচার এবং যুদ্ধ প্রচারণা রুখে দিতে পারে এমন সাংবাদিকতা। আর সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছাড়া নিরাপদ বিশ্ব গড়ে তোলাও কঠিন। মাসুদ রানা, নিউজ 24। সময়ের প্রয়োজনে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পোশাক, ভাষা, উৎসবে দ্রুত আসছে পরিবর্তন। জীবনযাপনে ধীরে ধীরে বাঙালি হয়ে উঠছেন তারা। অভাব, অনিশ্চয়তা, অশিক্ষিত জীবনকে কোণঠাসা করেছে অনেক আগেই। ভরসা এখন সরকারি, বলছেন বিশেষজ্ঞরা। নওগাঁ ঘুরে এসে সমতলের পিছিয়ে পড়া মানুষের নিয়ে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন ইশাদ সোহেল। গাছ লাগান, পরিবেশ বাঁচান। সরকার যখন এই স্লোগান দিচ্ছে, তার বহু বহু বছর আগে থেকে সাঁওতাল, ওঁরাও, পাহান, মাহাতোরা বছরের একটি নির্দিষ্ট সময়ে করে বৃক্ষ বন্দনা। এটি কারাম উৎসব। সুখ শান্তির প্রার্থনায় তারা গাছের পূজা করেন। পুজো দিয়ে রুটি পিঠা করে খায়ে মানে অনেক আনন্দ করি। করোনা ভাইরাস আসে সমস্যা ঘটে গেছে যে কোনো জায়গা ভালো মতন কারো মন শান্তি নাই, কারো মনে আনন্দ নাই। আর্থিক সমস্যার জন্য নতুন জামা কাপড় কিনতে পারিনি। এখন তো বসে থাকা, এখন কাজ কাম নেই, বসে থাকাই তো উৎসবের সময়। আমার অত সময় এখন কিছু নাই, আর এবার আবাদ পানি আমার তো ভালো মতন হয় নাই। আধুনিক জীবনের প্রতিহিংসা, স্বার্থপরতা গ্রাস করছে তাদের। বিভক্তি ঢুকেছে কারাম উৎসবেও। আগে যেখানে সবাই মিলে এক উৎসব করতেন, এখন সেখানে 2 ভাগ। নিজেদের বিভক্তি, তার উপরে করোনা মহামারী। উৎসবের রং তাই অনেকটাই ফিকে। আগে এটা বড় আকারের কারাম উৎসব হতো, খোলা জায়গাতে হতো, নাটশাল মাঠে হতো। এখন তাদের মধ্যে বিভক্তির কারণে কারাম উৎসবটা কিন্তু 2 ভাগ হয়ে গেছে। একটা নাটশালে হচ্ছে, এই মাঠে হচ্ছে। বৈষম্য পীড়িত অবস্থায় আমি মনে করি এবং অর্থনৈতিক দৈন্যদশার মধ্যে তাদের সাংস্কৃতিক ঐক্য, সামাজিক ঐক্য ধরে রাখা সহজ নয়। আমাদের সরকারকে, রাষ্ট্রকে বিশেষ একটা প্যাকেজ নিয়ে, সামাজিক অর্থনৈতিক সমর্থন বা সহযোগিতার প্যাকেজ নিয়ে এই আদিবাসী মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে। গবেষণা বলছে ৭৯.৩% মানুষই ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে ইতিবাচক চোখে দেখেন না। টিকে থাকার প্রয়োজনেই তারা বাঙালি সংস্কৃতির সাথে মিশে যাচ্ছেন। এতে লোকায়ত জ্ঞান, ঐতিহ্য, বিশ্বাস ও রীতিনীতি অনেক জায়গায় বিলুপ্ত হচ্ছে। দিন যায়, রাত আসে, আঁধার কাটে না এই জীবনের। উৎসব সেখানে ক্ষণস্থায়ী গোধূলির মতোই রং ছড়ায়। বৈচিত্র্যময়তা যে কোনো দেশের সংস্কৃতিকে করে অনেক বেশি শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি যখন বিলুপ্ত হবার পথে, তখন বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠীর এই সংস্কৃতি আর আচার অনুষ্ঠানগুলো বাংলাদেশের সংস্কৃতিকে করছে আরো বেশি সম্পদশালী, বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, নওগাঁ। এবারে নগদের সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। বগুড়ার গ্রামে নারীদের তৈরি জালি টুপি এখন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের 10টি দেশে যাচ্ছে। এখান থেকে বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয়। আর এই কাজ করে স্বাবলম্বী হয়েছেন অন্তত 1.5 লাখ নারী পুরুষ। সংশ্লিষ্টরা বলছেন, কারিগরদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশে বাজার সৃষ্টি করতে পারলে টুপি থেকেও আয় হতে পারে আরও বৈদেশিক মুদ্রা। আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 3 দশকের আগে কুরুশকাটায় নারীদের হাতে তৈরি জালি টুপি শুরু হয় শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন গ্রামে। এখন অন্তত 1.5 লাখ নারী পুরুষের আয়ের প্রধান উৎস জালি টুপি।
সংসারের কাজের ফাঁকে কুরুশ কাটা দিয়ে টুপি বুনন করেন গ্রামীণ নারীরা। বিভিন্ন দামের প্রায় 50 ধরনের টুপি তৈরি করেন তারা, আর এই কাজ করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তারা। সংসার সব কাজ করে আমি টুপি বানাই। থেকে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া, খাতা কলম সহ অন্যান্য খরচপাতিও আপনি উপার্জন করতে পারে। টুপি শিল্পকে ঘিরে বগুড়ার শেরপুরে গড়ে উঠেছে রপ্তানি প্রক্রিয়াজাত কারখানা। এখানে টুপির সুতা তৈরি করেও কর্মসংস্থানও হয়েছে অনেকের। ট্রেনে কাজকর্ম করে আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে সঙ্গে আছি। আমার একটা সাল আছে, তাকে পড়াশোনা করাতেছি বগুড়া বিভাগ কলেজে, আর আমার সংসার ভালো মতো চলতেছে। দেশের চাহিদা মিটিয়ে এসব টুপি রপ্তানি হচ্ছে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার সহ বিশ্বের 10টি দেশে। তবে জালি টুপির উপকরণ করমুক্তভাবে আমদানি করতে পারলে উৎপাদন খরচ কম হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। উপকরণগুলো করমুক্ত সুবিধার মাধ্যমে আমদানি করতে পারি, তাহলে আমাদের টুপির উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচ কম হবে। এই শিল্পে জড়িতদের প্রশিক্ষণ সহ বিভিন্নভাবে সহায়তা করছে বিসিক। টুপি যারা তৈরি করে তাদের আমরা 5 দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন একটা প্রশিক্ষণ আছে, তাদেরকে আমরা সে আওতায় আমরা ব্যবসাটা কীভাবে পরিচালনা করবে, শিল্প ইন্ডাস্ট্রি করবে, সেই সংক্রান্ত আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। সেই সঙ্গে আমরা তাদেরকে আর্থিক সহায়তা করে থাকি। শুধু বগুড়া থেকেই বছরে 60 কোটি টাকার টুপি রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউসি ইভেন্টের আয়োজনে গুলশান লেকশোরে অনুষ্ঠিত হচ্ছে মেলা, যেখানে তুলে ধরা হয়েছে দেশ ও বিদেশের বিভিন্ন ডিজাইনারদের এক্সক্লুসিভ পোশাক। করোনার প্রকট কমায় এবারে অংশ নিয়েছে লাজিনাস, মাই হেরিটেজ, ফ্যাবিল্যান্ড কোটোর সহ 50-এর অধিক বুটিক শপ। ব্রাইডাল, ট্র্যাডিশনাল, ক্যাজুয়াল পোশাকের পসরা রয়েছে মেলায়। একই সাথে প্রদর্শিত হচ্ছে দেশীয় ঐতিহ্যের জামদানি। বিক্রেতারা বলছেন, ফ্যাশন সচেতন ক্রেতাদের সামনে বিদেশি পোশাকের পাশাপাশি দেশীয় পণ্যের গুরুত্ব তুলে ধরবার প্রয়াস রয়েছে তাদের। এবারে খেলার খবর। নাইম লিটনের অর্ধশতক আর সোহানের ছক্কা বৃষ্টিতে ওমান এ দলকে 208 রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শেষ খবরে রান তাড়া করতে নামা ওমান এ দলের সংগ্রহ 1 উইকেটে 5 রান। ওমান এ দলের বিপক্ষে আজ টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। বাস্কেটে টস হেরে ব্যাট হাতে নামা টাইগারদের ঝোড়ো শুরু এনে দেন লিটন ও নাইম। গড়েন 102 রানের পার্টনারশিপ। 33 বলে 53 করে আউট হন লিটন। নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য ও মুশফিক। 8 বলে 8 রান করে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য, আর রানের খাতা খোলার আগেই প্রথম বলে বিদায় নেন মুশফিক। আফিফও ছিলেন ফ্লপ। নাইম 63 রানে নট আউট থেকে মাঠ ছাড়লে ইনিংস বড় করার হাল ধরেন সোহান আর শামীম। বিশেষ করে ব্যাট হাতে রুদ্র মূর্তি ধারণ করেন সোহান। 15 বলে 7 ছক্কায় অপরাজিত থাকেন 49 রানে। রাত 10টার সময় এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।